ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুম। আমি প্রদীপ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্টও শেয়ার করতে ভুলো না। তো ট্রেড থিওরির আজকে আমাদের থার্ড পার্টে আমরা জানবো হচ্ছে বিভিন্ন ধরনের ভাইস সম্পর্কে এবং হ্যাকশো সম্পর্কে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা ফার্স্টে পড়বো হচ্ছে বেঞ্চ ভাইস। তো ভাইস কি? ভাইস হচ্ছে এমন একটা মেশিন যা দিয়ে আমরা কি করি, বিভিন্ন ওয়ার্ক পিসকে হোল্ড করি বা ধরি। তো আজকে আমরা এখানে সেই ভাইসের ব্যাপারে পড়বো। আর এই ভাইসকে যেটা বেঞ্চে লাগানো হয় সেটাকে কি বলে? সেটাকে বেঞ্চ ভাইস বলে বা ইঞ্জিনিয়ার্স ভাইস বলে। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো এটা কি বলে? এটাকে দেখো বেঞ্চ ভাইস বা ইঞ্জিনিয়ার্স ভাইস বলে। তো ভাইস কি করে কাজ করে তোমরা তো সবাই জানো, তাও তোমাদের আর একবার দেখাচ্ছি। এই দেখো, এটা একটা ভাইসের উপরে একটা ইমেজ। দেখো, ভাইসটা আগে পিছনে হতে পারে এবং হয়ে কি করতে পারে, ও কোনো একটা ওয়ার্ক পিসকে হোল্ড করতে পারে দুটো জয়ের মাঝখানে। এখানে এটা কি? এটা একটা জ, এটা একটা জ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফিক্সড জ। আর যেটা সরছে সেটা কি? সেটা হচ্ছে মুভেবল জ। যেটা এখানে ঘুরে ঘুরে সরছে এটা কি? হচ্ছে স্পিন্ডেল। আর যেটা দিয়ে ধরে আমি ঘোরাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে আর হ্যান্ডেল। তো বেশ কয়েকটা পার্টস তোমাদের বলে দিলাম এখানে। এবার আমরা পড়তে পড়তে চলো জিনিসগুলো জানি। দেখো, এইখানেও একটা ভাইসের ছবি রয়েছে। এবার এখানে দেখো, এই যে দুটো জায়গায় দেখো এখানে হার্ড ম্যাটেরিয়াল লাগানো আছে। তো এটা কি? এটা আর এটা দুটো হচ্ছে হার্ড জ। হার্ড জ। তারপর কি? এই এই জটা তো মুভ করতে পারছে, এই জটা। তো এটা কি? এটা হচ্ছে মুভেবল জ। মুভেবল জ। আর কি? আর দেখো, এই জটা মুভ করতে পারছে না, তাহলে এই জটা কি হবে? এই জটা হয়ে যাবে হচ্ছে ফিক্সড জ। হলো। আর কি? এই যে এইখান থেকে এই পর্যন্ত জটা কতটা চওড়া, সেটা কি? সেটা হচ্ছে আমার ওয়াইড অফ দ্য জ। WIDTH অফ জ। এইটা কি? যেটা দিয়ে যে জিনিসটা ঘুরছে, ঘুরে 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 এই জিনিসটাকে, মুভেবল জটাকে স্লাইড করছে, সেটা কি? সেটা হচ্ছে স্পিন্ডেল। আর যেটা দিয়ে ধরে আমি এটাকে ঘোরাচ্ছি, স্পিন্ডেলটাকে ঘোরাচ্ছি, সেটা কি? এটা হচ্ছে হ্যান্ডেল। তো এইগুলো ছিল হচ্ছে আমার একটা বেঞ্চ ভাইসের বিভিন্ন অংশ। এবার দেখো, এই বেঞ্চ ভাইস কি দিয়ে তৈরি হয়? এই বেঞ্চ ভাইস ইজ মেড অফ কাস্ট আয়রন অর কাস্ট স্টিল। তাহলে এটা কাস্ট আয়রন দিয়ে তৈরি হয় অথবা কাস্ট স্টিল দিয়ে তৈরি হয়। তো এইখানে বিভিন্ন পার্টসগুলো লেখা রয়েছে, যেগুলো একটু আগে তোমাদের আমি বলে দিলাম। এবার দেখো, ভাইস ক্ল্যাম্পস অর সফট জ। দেখি, ভাইস ক্ল্যাম্প অর সফট জ। তাহলে সফট জকে আমরা কি বলি? ভাইস ক্ল্যাম্পও বলি। এবার এই ভাইস ক্ল্যাম্প বা সফট জ জিনিসটা কি? দেখো, অনেক সময় আমরা এরকম প্লেট দুটো ভাইসের যে দুটো জ আছে তার মাঝখানে রেখে তারপর আমি আমার যে ওয়ার্ক পিসটা রয়েছে সেটাকে হোল্ড করে। কখন হোল্ড করে ওয়ার্ক পিসটাকে? এরকম ভাবে, যখন আমার ওয়ার্ক পিসটা ফিনিশিং কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে আমার কোনো একটা ফিনিশড ওয়ার্ক রয়েছে, সেই ওয়ার্কটার উপরে আমি চাই না এই হার্ড জ দিয়ে ধরার ফলে কোনো ধরনের ক্র্যাক, কোনো ধরনের স্ক্র্যাচ কিছু পড়ুক। তখন আমি কি করবো? তখন আমি সফট জ দিয়ে তৈরি করবো। আর এই সফট জ কি হয়? দেখো, মেড অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ওভার রেগুলার জস। অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম একটা নরম ধাতু, আমরা সবাই জানি। তো অ্যালুমিনিয়ামে আমার সেই যে ওয়ার্ক পিসটা রয়েছে সেটাকে ধরবে, কিন্তু সেটার উপর কোনো স্ক্র্যাচ বা কোনো রকমের ক্র্যাক এসব কিছু ফেলবে না, যাতে আমার ফিনিশ হওয়া ওয়ার্ক পিসটার উপর কোনো ক্ষতি না হয়। তো এরকমভাবে এ আমাকে প্রোটেক্ট করবে আমার ওয়ার্ক পিসটাকে। তো এইসব ক্ষেত্রে আমি ভাইস ক্ল্যাম্প বা সফট জ ইউজ করি। এবার দেখো, এটা বুঝলে আর কি করতে হবে আমাকে? দেখো, ডু নট ওভার টাইটেন দ্য ভাইস অ্যাজ দ্য স্পিন্ডেল মে বি ড্যামেজ। যদি আমি খুব বেশি জোরে এটাকে চেপে আটকানোর চেষ্টা করি, তাহলে এখানে আমার স্পিন্ডেলটা ড্যামেজ হতে পারে। আর কি করতে হবে? এই যে মুভেবল পার্টসগুলো আছে, সময় সময় আগে ক্লিন রাখতে হবে, গ্রিসিং করতে হবে, অয়েলিং করতে হবে, রাস্টিং যাতে না হয় এখানে সেটা খেয়াল রাখতে হবে। আর আমাকে যখন আমি খুব টাইট করে রাখবো তখন আমাকে আবার সেটাকে খোলার জন্য বা খুব বেশি টাইট করার জন্য হ্যান্ডেলের উপর হাতুড়ি দিয়ে বাড়ি টাড়ি মারবো না আমি। তো এইসব জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি তোমাদের ভাইস ক্লিয়ার হয়ে গেছে। তো এবার চলো চলো যাওয়া যাক নিচের দিকে। তো দেখো, এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে হ্যাকশো। তো হ্যাকশো কি হয়?
দেখো হ্যাকশো ব্লেডকে স্পেসিফাইড করা হয় হচ্ছে, হ্যাকশো ব্লেডকে স্পেসিফাইড করা হয় হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ব্লেড দ্যাট ক্যান বি ফিক্সড। তার মানে একটা হ্যাকশো ব্লেডের মেইন স্পেসিফিকেশন হচ্ছে কত বড় ব্লেড ওটার মধ্যে ফিক্স হতে পারে। তো এটা যদি আমি একটা অ্যাডজাস্টেবল টিউবুলার টাইপের একটা যদি হ্যাকশো নিই, তার কি হবে দেখো 250 to 300 mm অর 8 ইঞ্চ to 12 ইঞ্চ। মানে এটি যদি অ্যাডজাস্টেবল সেই জন্য 250 থেকে 300 mm এর ব্লেড নিতে পারে, অথবা 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চির টাইপ নিতে পারে ব্লেড ভিতরে। এবার এই যে হ্যাকশোটা রয়েছে, এই হ্যাকশোর ফ্রেম কয় ধরনের? সাধারণত দুই ধরনের। একটা কি, একটা হচ্ছে সলিড ফ্রেম, আর একটা হচ্ছে কি অ্যাডজাস্টেবল ফ্রেম। তো এইটা দেখো, এই যে এই ছবিটা, এখানে দেখো ব্লেডটাকে তুমি একটা নির্দিষ্ট মাপেই রাখতে পারবে, এখানে তুমি অন্য কিছু অ্যাডজাস্ট করতে পারছো না। তো এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজাস্টেবল ফিক্সড টাইপ হ্যাকশো। আর উপরেরটা দেখো, এখান থেকে এইটা সামনে পিছনে এগোতে বা পেছোতে পারে। আর এখানে ধরো এতটা, এইখান থেকে এতটা সাইজেরও একটা ব্লেড লাগাতে পারে, বা এই যে যে বড় ব্লেডটা লাগানো হচ্ছে এটাও লাগতে পারে। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল টাইপ হচ্ছে ব্লেড আমি এখানে ইউজ করতে, অ্যাডজাস্টেবল টাইপ ফ্রেম আমি এখানে ইউজ করছি, যাতে আমি বিভিন্ন সাইজের ব্লেড এখানে ইউজ করতে পারি। আর কি আছে দেখো, অ্যাডজাস্টেবল ফ্রেমের মধ্যে একটা আছে ফ্ল্যাট টাইপ, আর একটা হচ্ছে টিউবুলার টাইপ। যে টিউবুলার কথাটা লেখা রয়েছে না, এই টিউবুলার কথাটার মানে হচ্ছে ফাঁপা বা টিউব আকৃতির। তো এই এই যে যে আমার হ্যাকশোটা আছে, যদি খেয়াল করে দেখো, তাহলে দেখো এই যে জায়গাটা না, এটা ফাঁপা জায়গা, যার মধ্যে এই স্টিলটা ঢুকতে পারছে বা এই রডটা ঢুকতে পারছে। তো সেই জন্য এটা টিউবুলার ফ্রেম, যেহেতু এটা টিউব আকৃতির বা ফাঁপা। তো এতটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি কি করব, এবার আমি এই যে হ্যাকশোটা আছে, হ্যাকশোর বিভিন্ন অংশগুলো জানবো। তো দেখো, যেটা দিয়ে আমি ধরছি এই জায়গাটা, এটা কি, এটা হচ্ছে হ্যান্ডেল। তারপর কি, যে জায়গাটা বেরোচ্ছে বা কমাচ্ছে, বা যেটা বেরিয়ে বা ঢুকে বেরিয়ে অ্যাডজাস্ট করছে, সেটা কি, সেটা হচ্ছে ফ্রেম। আর যেটার মধ্যে ঢুকছে সেটা কি, সেটা হচ্ছে টিউবুলার ফ্রেম উইথ হোল্ড ফর লেন্থ অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখো এই হোলগুলো আমি সিলেক্ট করে, বা হোলগুলোতে আমার এখানে স্ক্রু থাকবে, যেটা দিয়ে আমি এটা লেন্থটা অ্যাডজাস্ট করতে পারবো। তারপর কি রয়েছে দেখো, যেখানে এই হ্যাকশোর মানে মাথার সঙ্গে ব্লেডটা যুক্ত হচ্ছে, তাকে কি বলছে, তাকে বলছে রিটেইনিং পিনস। আর যে জায়গায় গ্রিপের সঙ্গে বা হ্যান্ডেলের সঙ্গে যেখানে আমার ব্লেডটা লাগছে, সেটা কি, সেটা হচ্ছে ফিক্সড ব্লেড হোল্ডার। দেখো এটা ফিক্সড বলছে, কারণ হচ্ছে দেখো এখানে দেখো এটা সামনে এগোতে বা পেছোতে পারে না, কিন্তু এই জায়গাটা দেখো এগোতে বা পেছোতে পারে। তো এটা কি, এটা ফিক্সড, এটা সবসময় কনস্ট্যান্ট। আমি সামনেরটা এগোতে বা পিছোতে পারবো। যদি আমার ছোট সাইজের ব্লেড নিই, তাহলে এটাকে আমি পিছিয়ে দেবো। যদি আমি বড় সাইজের ব্লেড নিই, তাহলে এটাকে এগিয়ে দেবো। তো এটা কি হলো, এটা হচ্ছে ফিক্সড ব্লেড হোল্ডার। তারপর 6 নম্বরে কি আছে, 6 নম্বরে এটা দেখো, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার। এটা কি করে, এটা অ্যাডজাস্ট করে এই ব্লেডটাকে। তো এটা কি, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার। এই কারণে আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারছি, সেই জন্য এটা অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার। আর এটাই ব্লেডটাকে ধরে রেখেছে, সেই জন্য এটার নাম হচ্ছে ব্লেড হোল্ডার। আর যেটা দিয়ে আমি এটাকে টাইট করছি, মানে এই অ্যাডজাস্ট করছি যে নাটটাকে দিয়ে, সেটা কি বলছে, সেটাকে বলছে হচ্ছে উইং নাট। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, এটা কি দিয়ে তৈরি হয়। এই দেখো, এই হ্যাকশো ব্লেড ইজ মেড অফ আইদার লো অ্যালয় স্টিল অর হাই স্পিড স্টিল। তাহলে একটা হ্যাকশো ব্লেড হয় লো অ্যালয় স্টিল দিয়ে তৈরি হয়, আর নাহলে হাই স্পিড স্টিল দিয়ে তৈরি হয়। অ্যান্ড ইজ অ্যাভেলেবেল ইন স্ট্যান্ডার্ড লেন্থ অফ 250 mm অ্যান্ড 300 mm। আর স্ট্যান্ডার্ড লেন্থ কত, 250 mm, এবং 300 mm হচ্ছে ওর স্ট্যান্ডার্ড লেন্থ। এবার দেখো, এতক্ষণ আমরা কি হ্যাকশো নিয়ে পড়লাম, এবার আমি হ্যাকশোর ব্লেডে চলে যাচ্ছি। এই ছবিটা তোমরা বেটার বুঝতে পারবে। এখানে দেখো, এটা হচ্ছে হ্যাকশো ব্লেড। তো এই যে এই পিন, যেখানে ফার্স্ট পিনটা লাগানোর জায়গা, আর এখানে যে ফিক্সড পিন যে এখানে আমি লাগানোর জায়গা, এই দুটোর মাঝখানের যে অংশটা, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ব্লেডটার লেন্থ হলো। এবার এই ব্লেডের থিকনেসের উপরের পিছনের জায়গাটা, যে জায়গাটা মানে কাটিং এজের ঠিক অপোজিট সাইডটা, সেটা কি, সেটার নাম হচ্ছে ব্যাক এজ। আর এটা কি, এই যে সাইড, দুটো সাইড আছে এই ব্লেডটার। আর এই যে যে পিন হোল দুটোকে যদি আমি কানেক্ট করে দিই একটা সেন্টার লাইন দিয়ে, তাহলে যে লাইনটা পাচ্ছি তার নাম কি হচ্ছে, তার নাম হচ্ছে সেন্টার লাইন। এই পিন হোল দুটোকে কানেক্ট করে যে লাইনটা পেলাম, সেটা কি হলো, আমাদের সেন্টার লাইন হলো। আর এই ব্লেডটাকে যদি আমি বড় করে দেখাই, তাহলে ব্লেডটার এখানে দাঁতগুলো এরকম দেখতে লাগবে। আর এই যে যে দুটো দাঁতের মধ্যে যে ফাঁকা জায়গাটা না, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে পিচ। তাহলে জানলে পিচ কাকে বলে, এই যে এই দাঁত আর এই দাঁত, দুটো দাঁতের মধ্যে যে ফাঁকা জায়গাটা, সেটাকে বলা হলো পিচ।
এবার দেখো হ্যাকশো ব্লেড আবার দু ধরনের হয়। একটা কি, একটা হচ্ছে অল হার্ড ব্লেডস আর একটা হচ্ছে ফ্লেক্সিবল ব্লেড। এইখানেই অল হার্ড ব্লেডের ক্ষেত্রে কি করা হয়, এই অল হার্ড ব্লেডের ক্ষেত্রে পুরো যে ব্লেডটা আছে না তাকে হার্ডেন করা হয়। আর এটা কিসের ক্ষেত্রে ইউজ হয়, এটা হার্ডার ম্যাটেরিয়ালকে কাট করতে ইউজ করা হয়, যেমন টুল স্টিল, ডাই স্টিল অ্যান্ড হাই কার্বন স্টিল। এইসবকে কাটতে কি ইউজ করা হয়, এইসবকে কাটতে আমাদের অল হার্ড ব্লেড ইউজ করা হয়। হলো হলো এবার কি আছে, এবার দেখো যে ফ্লেক্সিবল ব্লেড। ফ্লেক্সিবল কথা দিয়ে আমরা বুঝতে পারছি এটা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে যেটা ফ্লেক্স করতে পারে, বা এক কথায় যে কোনো একটা শেপ নিয়ে নিতে পারে, বা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বাংলাটা এখন আমার ঠিক আসছে না। তো ফ্লেক্সিবল ব্লেডটা কি, ফ্লেক্সিবল ব্লেডে দেখো শুধু যে আমার টিথের অংশ আছে না, আর আগের ব্লেডে কি করেছিলাম আমরা, অল হার্ড ব্লেডের ক্ষেত্রে টোটাল পুরো ব্লেডটাকে আমি হার্ডেন করে দিয়েছিলাম। ফ্লেক্সিবল ব্লেডের ক্ষেত্রে কি করব, খালি এই যে যে ব্লেডের যে অংশটা আছে সেটাকে আমি হার্ডেন করব, আর বাকি যে ব্লেডটা থাকবে সেটাকে আমি হার্ডেন করব না। আর কি করব, আর হচ্ছে এই যে যে এই ব্লেডটার ক্ষেত্রে যে আমার যে থিকনেসটা থাকবে সেটা আমার অল হার্ড ব্লেডের থেকে কম হবে, কারণ আমার থিকনেস যত কম হবে তত এটা ফ্লেক্সিবিলিটিটা সেই জিনিসটা সেই ম্যাটেরিয়ালটার বেশি হবে। তো সেই জন্য আমি কি করব, এটাকে ফ্লেক্সিবল রাখার জন্য এটার থিকনেসটা আমি কম রাখবো, আর এর টুথগুলোই শুধুমাত্র আমি হার্ডেন করব, যে জায়গাটা দিয়ে কাটবে বা এর টিথগুলো সেগুলোই আমি শুধুমাত্র হার্ডেন করব, আর কিছু আমি এর হার্ডেন করব না। তো এতটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমি বলি যে টিথের ক্ষেত্রে এই যে কোনটার ক্ষেত্রে আমি কিরকম কি, এই দেখো এখানে টিথের ক্ষেত্রে বা পিচের ক্ষেত্রে এখানে তিনটে দিয়েছে, একটা হচ্ছে কোর্স, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে ফাইন। কোর্স মানে হচ্ছে বড় বড়, এই যদি আমি বলি কোর্স গ্রেন বা বড় বালির দানা তাহলে এরকম হবে, যদি মিডিয়াম বলি তাহলে ওর থেকে ছোট হবে, আর যদি ফাইন বলি তাহলে না খুব সূক্ষ্ম সূক্ষ্ম হবে। এই তিনটের কথার মানে হচ্ছে এরকম। তা কোর্স পিচ বলতে কি হচ্ছে, এখানে 1.8 mm, মানে যে একটা দাঁত থেকে আরেকটা দাঁতের দূরত্ব একটু বেশি। তারপর মিডিয়াম, মিডিয়ামের ক্ষেত্রে কি এই দুটো দাঁতের দূরত্ব আর একটু কম। আর ফাইনের ক্ষেত্রে কি, ফাইনের দুটো দাঁতের দূরত্ব আরও কম। তো এইগুলো হচ্ছে কোর্স, মিডিয়াম আর ফাইন পিচের ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাই হচ্ছে কি করে আমি স্পেসিফাই করব যে আমি কোন ব্লেড কোন ক্ষেত্রে ইউজ করব। তো দেখো যদি আমার কোনো একটা ব্লেডের সাইজ 300 mm হয়, আর যদি পিচ ওর 1.8 mm হয়, আর যদি সেই ব্লেডটা পুরো হার্ড ব্লেড হয়, তাহলে আমি ফার্স্টে যদি আমি এখানে ধরো ব্লেডটার সাইজ হচ্ছে আমার 250 mm, তাহলে আমি ফার্স্টে কি করবো 250 লিখবো। তারপর ধরো আমার এটা 1.0 mm এর পিচের ব্লেড, তাহলে আমি 1.0 করবো। তারপর লিখবো পিচ। তারপরে কি হলো এলে, ধরো এটা কি বলি, এটা ধরো ফ্লেক্সিবল ব্লেড, তাহলে তারপর লিখবো আমি ফ্লেক্সিবল ব্লেড। এখানে তো অল হার্ড ব্লেড লেখা আছে, ব্লেড। তো এরকম ভাবে আমি একটা ব্লেডকে স্পেসিফাই করে তার ব্লেডের সম্পূর্ণ যে স্পেসিফিকেশনস গুলো আমি একটার মধ্যে আলোচনা করতে পারি, এরকমভাবে দেখাতে পারি। এবার ব্লেডের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তুমি যখন আমরা যখন কোনো কিছুকে কাটবো না, তো কাটার সময় যাতে সেই জিনিসটা ডিপ না করে, বা ধরো এখানে আমি এইটা ধরো আমার ব্লেড, তো এটা দিয়ে আমি ধরো এটা একটা ম্যাটেরিয়ালটা আমি কাটছি। এবার কাটতে কাটতে কি হয়, অনেক সময় তোমরা খেয়াল করেছো যে ওটা এখানে আটকে যায়। তো সেই আটকানোর কেসটা যাতে না হয় তাই জন্য কি করতে হবে, আমার যে কাটিং এর জায়গাটা, ধরো আমি এতটা জায়গা কাটবো, তাহলে আমার ব্লেডের থিকনেস থাকবে হচ্ছে এতটা, যাতে এই যে ফাঁকা জায়গার, ধরো এতটা জায়গা আমি কাটবো, তাহলে আমার ব্লেডের থিকনেস থাকবে হচ্ছে এতটা। এটা কি, এটা হচ্ছে ব্লেড, যাতেও এই জায়গাটার মধ্যে ইজিলি আপ ডাউন করতে পারে। তো প্রত্যেক ক্ষেত্রে কাটের থেকে যে আমার ব্লেডের থিকনেস সেটা আমাকে কম রাখতে হবে, এটা আমার মেইন প্রায়োরিটি। এবার এইটা করতে গিয়ে আমরা দু ধরনের কাজ করতে পারি, একটা হচ্ছে স্ট্যাগার্ড সেটের ব্লেড ইউজ করতে পারি, আর একটা হচ্ছে ওয়েব সেটের ব্লেড ইউজ করতে পারি। স্ট্যাগার্ড সেট কি, স্ট্যাগার্ড সেটের ক্ষেত্রে কি হয় দেখো, ব্লেডের যে দাঁতগুলো থাকে না, ব্লেডের দাঁতগুলো একটা এদিক একটা এদিক একটা এদিক একটা এদিক এরকম ভাবে ছড়ানো রয়েছে, যাতে একবার এটা কাটে একবার ওটা কাটে। দেখো এটা ব্লেড না, কিন্তু এখানে তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, একটা ব্লেড এদিকে একটা ব্লেড এইদিকে, একটা ব্লেড এদিকে একটা ব্লেড এদিকে। তো এই যখন কাটছে এর টোটাল যে কাটিং যে এরিয়াটা হচ্ছে, তার থেকে দেখো এই যে যে এর যে থিকনেস, এই যে এটা তো এর থিকনেস, ধরো এতটা থিকনেস, সেটা দেখো এর কাটিং এরিয়ার থেকে দেখো বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ফ্রিলি মুভ করতে পারছে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্যাগার্ড সেটটা কিরকম হয়, মানে একটা এদিক একটা ওদিক, মানে
অল্টারনেটলি টিথগুলো সেম দিকে থাকবে, মানে 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার একদিকে, 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার আর একদিকে থাকলো। আরেকটা কি, আরেকটা দেখো হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, বেডগুলো সব সেম দিকেই থাকবে কিন্তু এটা ওয়েভ আকারে থাকবে। এতে কি হবে, এতে দেখো এইখানেও একটা ফ্রি কাটিং এর জায়গা তৈরি হচ্ছে, এখানেও একটা ফ্রি কাটিং এর জায়গা তৈরি হচ্ছে। ব্লেডটা কিন্তু একসময় এইখানেও আসবে, এই জায়গাটাও ব্লেডটা কাটবে, কিন্তু যখন এই জায়গাটা কাটবে তখন এই জায়গাটা ফ্রি থাকবে। তো এরকম। আর এটা যদি তুমি এটা ফ্রন্ট ভিউতে দেখো, তাহলে দেখো ব্লেডটা কাটছে হচ্ছে এতটা জায়গা জুড়ে, কিন্তু ব্লেডের দেখো এক একটা টিথ এক একটা দিকে আছে, এটা এখানে একটুখানি তো ওয়েভের আকারে রয়েছে, যাতে কাটার সময় সব জায়গাটাই কাটে, মানে টোটাল যে আমার রেঞ্জটা সেই রেঞ্জটা কাটে, কিন্তু ব্লেডটা উপর দিয়ে যেন পুরো ফ্রিলি মুভ করতে পারে। তাই জন্য আমি এখানে দুটো সেট পেলাম, একটা হচ্ছে ওয়েভ আর একটা হচ্ছে স্ট্যাগার। তো এবার আমার কোনটার ক্ষেত্রে কত পিস থাকে, দেখো ওয়েবসাইটের ক্ষেত্রে আমার কত পিস থাকে, ওয়েবসাইটের ক্ষেত্রে আমার 0.8 mm এর পিস থাকে, আর ওয়েব বা স্ট্যাগার দুটোর ক্ষেত্রেই আমার 1 mm এর পিস থাকে। আর যখনই আমার শুধুমাত্র স্ট্যাগার হয়ে যাবে তখন এটার পিচ কত হয়ে যাবে, 1 mm এর উপরে হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমি এবার কিসের উপর ভিত্তি করে ব্লেডটা সিলেকশন করব। দেখো ফর সফট মেটেরিয়াল সাচ অ্যাজ ব্রোঞ্জ, ব্রাশ, সফট স্টিল, কাস্ট আয়রন এক্সেট্রা আমি 1.8 mm এর পিচের ব্লেড ইউজ করব। তো বুঝতে পেরেছো। এবার আর কিসের উপর নির্ভর করবে, দেখো দ্য সিলেকশন অফ দ্য ব্লেড ডিপেন্ডস অন দ্য শেপ অ্যান্ড হার্ডনেস অফ দ্য ম্যাটেরিয়াল টু বি কাট। তাহলে আমি ফার্স্টে দেখবো ম্যাটেরিয়ালটার হার্ডনেস কেমন, শেপ কেমন, সেই অনুযায়ী আমি সিলেক্ট করবো কোন পিচের কিরকম ব্লেড নেব। তারপর এইটা দেখো, ফর টুল স্টিল হাই কার্বন স্টিল, হাই স্পিড স্টিল ইউজ এ 1.4 mm পিচ, ফর অ্যাঙ্গেল আয়রন, ব্যাশ টিউবিং, কপার আয়রন, পাইপ এটসেট্রা ইউজ 1.0 mm পিচ ব্লেড। তো আমার যখন হাই স্পিড স্টিল, হাই কার্বন স্টিল এইসবের ক্ষেত্রে আমি কি করব, 1.4 mm এর পিচ ইউজ করব। আর যখন আমি আয়রন, ব্রাশ, কপার নর্মাল জিনিসগুলো ইউজ করবো তখন কি করবো, আমি 1.0 mm এর পিচ ইউজ করবো। আর যখন আমি কোনো একটা হলো, ধরো একটা পাইপ আছে, এটা একটা পাইপ বা কোনো একটা থিন শিট রয়েছে মেটালের, এইগুলোকে যখন আমি কাটবো তখন আমি কি করব, তখন আমি 0.8 mm এর পিচ ইউজ করব। এই দেখো এখানে ছবিতে তোমাদের দেখিয়েছে, এটা একটা ব্লেড আর এটা কি, এটা একটা হলো পাইপ। যখন এটাকে কাটছে তখন কি করছো, 0.8 mm এর পিচ ইউজ করছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এইখানে আরেকটা জিনিস, আমরা কোন ম্যাটেরিয়ালের ব্লেড প্রোডাক্ট কাটছি তার উপর আমি নির্ভর করে আমি ব্লেডটাকে চুজ করছি। যদি আমি এইচএসএস ব্লেড, দেখো এইচএসএস ব্লেড আর ইউজ ফর টাফ রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল, মানে যে ব্লেডের যে ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স খুব বেশি বা টাফনেস খুব বেশি, বা টাফ কথার অর্থ কি, যে ইম্প্যাক্ট সহ্য করতে পারে তাকে বেশি টাফ বলা হয়। তো এইচএস ব্লেড আমরা তখন ইউজ করব, বা হাই স্পিড স্টিল ব্লেড আমরা তখনই ইউজ করব যখন আমার কোনো টাফ ম্যাটেরিয়াল কাটবো। আর নর্মাল জেনারেল কাটিং এর সময় আমি কি করব, হাই কার্বন স্টিল ইউজ করব। এটা কি, এটা হচ্ছে এইচসিএস, আর হাই স্পিড স্টিল কি এইচএসএস। আর আমার একটা কি রুল জানতে হবে, দেখো এই যে সিলেক্ট দ্য কারেক্ট নাম্বার অফ টিথ পার ইঞ্চ ইন জেনারেল রুল ইজ দ্যাট অ্যাটলিস্ট 3 টিথ শুড এক্সটেন্ড অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য ম্যাটেরিয়াল টু বি কাট। তো আমি যে ম্যাটেরিয়ালটা কাটবো তার উপর অন্তত পক্ষে 3টে দাঁত এক্সটেন্ড করে থাকতে হবে, মানে ছড়িয়ে থাকতে হবে। তো আমি এইভাবে আমার ব্লেড চুজ করব। তো আশা করি ব্লেড সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ক্লিয়ার ধারণা এসছে। এরপর চলে যাওয়া যাক নিচের দিকে, আস্তে আস্তে আমরা আরো অনেক জিনিস ক্লিয়ার করব। এবার দেখো, এবার আমরা কি করব, আমরা আগে পড়লাম বেঞ্চ ভাইস, এবার আমি আরো বিভিন্ন টাইপের ভাইস সম্বন্ধে আলোচনা করব আমরা। আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এটা কি, ফার্স্টে কি আমাদের কুইক রিলিজিং ভাইস। কুইক রিলিজিং ভাইস আর বেঞ্চ ভাইস পুরোটাই সমান, খালি এখানে কি থাকে, এখানে একটা কুইক রিলিজের লিভার থাকে। এই যে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ আশা করি, একটু বড় করে দেখো, এটা কি, এটা হচ্ছে কুইক রিলিজ লিভার। এইটা যখনই আমি খুলবো না তখন কি হবে, তখন এই যে মুভেবল জ আসবে, যেটা আছে সেটা কি করবে, সেটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। এই দেখো, এ কুইক রিলিজিং ভাইস ইজ সিমিলার টু অ্যান অর্ডিনারি বেঞ্চ ভাইস বাট ওপেনিং অফ দ্য মুভেবল জ ডান বাই ইউজ ট্রিগার। মানে আমি যে আমরা আগে কি করছিলাম, আমার গায়ে হ্যান্ডেল ঘুরিয়ে খুলছিলাম, এক্ষেত্রে আমি কুইক রিলিজ লিভার চাপবো আর এটা খুলে যাবে। তারপর আমি আবার সেখানে পরের বার কোনো একটা প্রোডাক্ট ফিট করে, বা যে ওয়ার্ক পিসটা আছে সেটা ফিট করে আমি আবার এটাকে আটকে দিতে পারি। তো মেইন কথা হচ্ছে এখানে খালি একটা কুইক রিলিজ লিভার থাকে, বাকি প্রোডাক্টটা তোমার বেঞ্চ ভাইসের সঙ্গে সমতুল্য হয়।
তারপর কি আছে, তারপর আছে হচ্ছে পাইপ ভাইস। পাইপ ভাইস দিয়ে কি করা হয়, পাইপ ভাইস দিয়ে দেখো, পাইপ ভাইস দিয়ে পাইপ ভাইস দিয়ে আমরা কোনো একটা পাইপ টাইপের জিনিস হোল্ড করতে পারি। এই ভিডিওটা দেখো তোমরা, দেখো একটা পাইপ আসছে আর এখানে ভাইসটা আমরা এখানে ওপর নিচে করে এই দেখো পাইপটা আটকে যাচ্ছে বা এখানে হোল্ড হয়ে যাচ্ছে। এবার এই পাইপ ভাইসের ক্ষেত্রে বিভিন্ন, চলো আমরা বিভিন্ন জিনিসগুলো আমরা জানি। তো দেখো পাইপ ভাইস কোনো একটা জিনিসকে হোল্ড করছে, দেখো দুটো ভি আকৃতির জায়গা আছে তার মাঝখানে হোল্ড করছে। তো মেইনলি 4টে পয়েন্টে হোল্ড করছে, তো এখানে 4 পয়েন্ট গ্রিপ কাজ করে এখানে। তা এই পাইপ ভাইসের জিনিসগুলো কি কি থাকে, মেইন স্পেসিফাইড পয়েন্টগুলো কি কি থাকে, এই দেখো নিচের যে অংশটা এটাকে লোয়ার জ বলে, উপরের যে জটা মুভ করতে পারছে তাকে আপার জ বলে, জিনিসটা ঘুরে ঘুরে বা এটাকে কি বলছি স্পিন্ডেল বলে, স্পিন্ডেল তো তোমরা জানো, আর যেটা দিয়ে আমরা ঘোরাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে হ্যান্ডেল। এখানে তোমরা দেখলে। তো এটা ছিল হচ্ছে তোমার মেইন পাইপ ভাইস। এরপর আমরা কি জানবো, এবার হচ্ছে হ্যান্ড ভাইস। চলো আগে তোমাদের একটা ভিডিও দেখিয়ে দিই। এই দেখো এটা কি, এটা হচ্ছে হ্যান্ড ভাইস। এই যে একটা আমার এখানে একটা ওয়ার্ক পিস আসছে, সেই ওয়ার্ক পিসটাকে আমি এখানে হ্যান্ড ভাইস দিয়ে ধরতে পারছি। তারপর হ্যান্ড ভাইস দিয়ে ধরে আমি কোনো একটা ধরনের ড্রিলিং অপারেশন করছি, তখন হ্যান্ড ভাইস দিয়ে ধরে ড্রিলের নিচে রাখছি, তারপর আমি কি করছি, এটা ড্রিলিং করছি। তো হ্যান্ড ভাইস কোন কোন ক্ষেত্রে আমি ইউজ করব, হ্যান্ড ভাইস আমি সেখানে সেখানে ইউজ করব, ধরো একটা স্ক্রু গ্রিপ করবো বা একটা রিবেট গ্রিপ করবো বা একটা ছোট চাবি, মানে যেটা আমি সাধারণভাবে অন্য কোনো ভাইসে ধরতে পারবো না, একটা ছোট বস্তু, তাকে আমি হ্যান্ড ভাইস দিয়ে ধরবো। দ্য লেন্থ, এই যে হ্যান্ড ভাইসের লেন্থ কিসের পর ইয়ে করে, দ্য লেন্থ অফ দ্য ভ্যারিজ ফ্রম 125 থেকে 150 মিলিমিটার, আর জয়ের যে ওয়াইডটা থাকে না সেটা 40 থেকে 44 মিলিমিটার হয়। তার মানে কি হচ্ছে, এই জয়ের যে ওয়াইডটা, এটার আমার কোনো ফ্রন্ট ভিউ এর ছবি নেই, এটা সাইড ভিউ দেখাচ্ছে, এখানে জয়ের বোঝা যাবে না, কিন্তু লেন্থ, লেন্থটা কত হচ্ছে, লেন্থ হচ্ছে 125 থেকে 50, মানে এটা হচ্ছে 125 হতে পারে বা 50, 100, 150 হতে পারে। আর কি হচ্ছে, আর যে ধরো জয়ে ধরো এতটা জায়গা দিয়ে ধরে, তো এটা ধরো লোয়ার জ, এটা ধরো হচ্ছে আপার জ। তো এই যে যে লোয়ার জ রয়েছে আর আপার জ রয়েছে, এই দুটোর মধ্যে যে ওয়াইডটা, এই যে ওয়াইড এখান থেকে এতটা, এটা কত হতে পারে, 40 থেকে 44 হতে পারে, 40 থেকে 44 হতে পারে এমএম। তো আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এবার দেখো পিন ভাইস। পিন ভাইস কি, পিন ভাইস হচ্ছে, এটা হচ্ছে একটা পিন ভাইস। এখানে কি হয়, এখানে একটা দেখো চাক থাকে, যখন ড্রিলে চাক থাকে সেরকম একটা চাক থাকে, এর মধ্যে আমরা খুব সরু সূক্ষ্ম সূক্ষ্ম ধরো একটা পিন রয়েছে কোনো, বা ছোট কোনো একটা সুচ টাইপের কোনো একটা বস্তু, সেগুলো আমি এখানে ধরতে পারি, ধরে তার মেশিনিং আমি করতে পারি কিসে, পিন ভাইসের মধ্যে দিয়ে। এখানে কি কি থাকে দেখো, পিন ভাইসে একটা হ্যান্ডেল থাকে, আর এখানে একটা জ থাকে, আর এখানে কি থাকে, একটা চাক থাকে, যে লেদে আমরা চাক বলি সেরকম সেম চাক থাকে। এবার আমরা কি জানবো, এবার আমরা জানবো হচ্ছে টুল মেকার ভাইস। টুল মেকার ভাইস কি, দেখো দ্য টুল মেকারস ভাইস ইজ ইউজড ফর হোল্ডিং স্মল আর্ট হুইচ রিকোয়ার filing or drilling and making of small jobs on the surface plate. This vice is made of mild steel. তো টুল মেকার ভাইস কোনটা, এটা হচ্ছে দেখো টুল মেকার ভাইস, ঠিক আছে। এইটা টুল মেকার্স যে ভাইসগুলো থাকে না, সেগুলো কি হয় সাধারণত টুল মেকার্স ভাইস, মানে কি হচ্ছে যারা টুল মেক করছে তাদের জন্য ভাইস। যদি আমি বাংলায় এক কথায় এটাকে অর্থটা বার করতে চাই, তাহলে এটা কি এক্স্যাক্টলি প্রেসিশন মেশিন করা থাকে, মানে এটা খুব সূক্ষ্মভাবে প্রেসিশন সঙ্গে এটাকে মেশিন করা রয়েছে যাতে এটা সবকিছু একদম অ্যাকুরেটলি থাকে। আর কি হয়েছে, আর দেখো এটা মাইল্ড স্টিলের তৈরি হয়েছে, আর এটা দিয়ে আমি কি কি জব করব, এটা দিয়ে আমি যে সারফেস প্লেটটার মধ্যে রাখবো সেটার মধ্যে দিয়ে সামান্য কিছু ফাইলিং, ড্রিলিং এইসব অপারেশন করার জন্য আমি টুল মেকারস ভাইস ইউজ করতে পারি। তারপর কি আছে, তারপর দেখো আমরা পড়বো হচ্ছে লেগ ভাইস। লেগ ভাইস কি, দেখো এইটা হচ্ছে একটা লেগ ভাইসের ছবি, তোমাদের এখানে 3টে আমি ছবি দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। লেগ ভাইসও এখানে এরকম ভাবে লাগানো থাকে, বা এটা একটা লেগ ভাইসের ছবি, এটাও একটা লেগ ভাইসের ছবি। এটা দেখো এখানে জ্বর রয়েছে, এখান দিয়ে আমি টুলটা কোনো একটা ওয়ার্ক পিসকে হোল্ড করবো। তো কি বলেছে চলো দেখা যাক। দেখো বলেছে এ লেগ ভাইস ইজ এ হোল্ডিং ডিভাইস জেনারেলি ইউজড ফর ইন এ ফোর্স শপ ফর বেন্ডিং অ্যান্ড ফোর্জিং ওয়ার্ক। মানে ফোর্স শপ মানে যে তোমার এক কথা হচ্ছে কামারশালায় হচ্ছে এটা ইউজ করা হয়, যেখানে আমি আর এটা মিল স্টিলের সঙ্গে তৈরি করা, যাতে
এটা ভেঙে না যায়, যখন আমি এটার উপরে কোনো একটা প্রোডাক্টকে, যে প্রোডাক্টটা বা যে ওয়ার্কপিসটা আমি রেখেছি সেটাকে যখন আমি হ্যামারিং করবো তাতে এটা ভেঙে না যায়, সেই জন্য আমি কি করবো, সেই জন্য আমি এটা মিল স্টিল দিয়ে তৈরি করবো। হলো এবার দেখো এই যে আমার লেগ ভাইজ আছে তার কতগুলো মেইন পার্ট আছে। এই দেখো যে জটা আমার মুভ করতে পারে না, বা এই ছবিটা যদি তোমাদের এখানে এনে দেখাই, ওকে আশা করি বুঝতে পারছো। তো এই জটা দেখো মুভ করতে পারে না, তো এইটা কি, এটা হচ্ছে আমার সলিড জ। তারপর কি আছে, তারপর হচ্ছে আমার মুভেবল জ। এটা কি, এটা হচ্ছে স্পিন্ডেলটা, এটা এইরকম ভাবে খুলে যায়, এইরকম ভাবে কিছুটা খুলে যায়। তো এইটা কি, এটা হচ্ছে মুভেবল জ। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে থ্রেডেড জ। এইটা কি, এখানে দেখো একটা থ্রেড করা আছে, এই ছবিটাতে ঠিক ক্লিয়ার না, কিন্তু এখানে একটা থ্রেড করা আছে, তো এটা কি, এটা হচ্ছে থ্রেডেড জ। বা এখানে থ্রেড আছে, থ্রেড না হলে তো খুলবে না, তো এটা থ্রেডেড জ। চারে কি আছে, চারে হচ্ছে এটা স্পিন্ডল, এটা যে ঘোরে। আর এইটা কি, এটা হচ্ছে হ্যান্ডেল। আর কি আছে, আর দেখো এখানে হচ্ছে লেগ আছে, এই দেখো এটার দুটো লেগ আছে। আর কি আছে, এখানে স্প্রিং আছে, এখানে দেখো এটা কি, এটা হচ্ছে স্প্রিং, যেটা দিয়ে এটা কতটা খুলবে যাতে এটা নিজের থেকে আটকে যায়, তার জন্য এখানে কি আছে, স্প্রিং লাগানো আছে। আর এখানে ক্ল্যাম্প করা থাকে কোনো একটা জিনিসের সঙ্গে, যেখানে রাখা হয়, এখানে ক্ল্যাম্পের ছবি সাধারণত আমি দেখতে পাচ্ছি না। তো এই কটা হচ্ছে এর মেইন প্রোডাক্ট। আর কি হচ্ছে, আর দেখো since the hinge jaw moves in a radial path, the job held in this vice is not grip properly because of the line contact. এটা কি হয়, এই যে জটা আছে না, এই জটা কি হচ্ছে এখানে রেডিয়ালি মুভ করছে, মানে এটা ধরো এরকম করে এইরকম ভাবে খুলছে, এটা কি হচ্ছে রেডিয়ালি মুভ করা। আর যদি আমি গ্রিপ প্রপারলি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমার স্ট্রেট লাইন এটাকে হোল্ড করতে হবে। তো এইখানে উপরের ছবিটাতে দেখো কি করেছে, উপরের ছবিটাতে দেখো রেডিয়ালি যে গ্রিপ করছে সেটার জন্য কি হচ্ছে, দেখো আমি টুলটাকে প্রপার বা ওয়ার্ক পিসটাকে আমি দেখো প্রপারলি হোল্ড করতে পারছি না। কিন্তু এই ক্ষেত্রে যদি আমার এখানে, কারণ আমার লাইন অফ কন্ট্রোল ঠিকঠাক, লাইন অফ কন্ট্যাক্ট ঠিকঠাক হচ্ছে না, কারণ আমি এটা এরকম ভাবে করছি। যদি আমি এটা সোজাসুজি আনতাম তাহলে কি হতো, এটা পুরো করে সোজাসুজি এসে কানেক্ট হতো, তাহলে তখন কি হতো, তখন তাহলে আমার এখানে ভালোভাবে আমি এটাকে হোল্ড করতে পারতাম জিনিসটা। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। যদি কিছু বুঝে না থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট দিন আবার তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।